the most powerful economy, the strongest army. We are science, health, and culture. We are creating a better world. We are discovering new worlds. We are education and sharing. The future is ours. We are the European, and together we are unstoppable. সুপ্রিয় দর্শক, দেশ বিদেশের যেখান থেকে দেখছেন সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইমস 24 টিভির সরাসরি সাপ্তাহিক বিশেষ আয়োজন ইউরোপ টাইমসের আজকে 43তম পর্বে আপনাদের সাথে আমি হাজির হয়েছি রিয়াজুল ইসলাম কাউসার। দর্শক, অনুষ্ঠানের শুরুতেই এই আজকে মহান স্বাধীনতা দিবস উদযাপিত হবে, আর কিছুদিন পরে সেই মাসের প্রথম দিনেই আপনাদের সাথে আমি যুক্ত হয়েছি। দর্শক, আপনারা জানেন যে এবার সুবর্ণ জয়ন্তী উদযাপিত হবে স্বাধীনতা দিবসে। সেই আনন্দ মুখরিত সময়টি উপভোগ করবার আশাবাদ ব্যক্ত করে এবং মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে আমরা আজকে অনুষ্ঠান শুরু করছি। দর্শক, আপনারা জানেন যে ইউরোপের কিছু গেস্ট নিয়ে আমরা অনুষ্ঠানটি পরিচালনা করে থাকি। আজকেও তার ব্যতিক্রম নয় দর্শক, এবং আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রবাসীদের বিভিন্ন সমস্যা এবং প্রবাসী কমিউনিটির নতুন প্রজন্মের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি প্রবাসীদের বিভিন্ন খুঁটিনাটি সমস্যা এবং সমাধান কল্পে। সেই ব্যতিক্রম নয় আজকেও দর্শক, আমরা আজকে যে একজন অতিথি সাথে আছি, সেই অতিথির সাথে প্রথমেই আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের সাথে আজকে যুক্ত আছেন ইব্রাহিম শিকদার বিপ্লব, প্রচার সম্পাদক, ইতালি আওয়ামী লীগ তরিনো শাখা। আসসালামু আলাইকুম ইব্রাহিম শিকদার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। জি, আপনাকে স্বাগত জানাচ্ছি ইউরোপ টাইমস অনুষ্ঠানে। প্রথমেই যদি আমরা বলি যে এই যে করোনা কালে আপনি কেমন কাটাচ্ছিলেন, যেহেতু ইতালি আমরা জানি যে একটি ভয়াল করোনার মহামারী রূপ নিয়েছিল, ঠিক সেই মুহূর্তে যদি আমরা জানতে চাই যে আপনি কিভাবে কাটিয়েছিলেন সেই ভয়াল করোনা মুহূর্তগুলো। আসসালামু আলাইকুম। মহান স্বাধীনতার মাসে সকলকে স্বাধীনতার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমাকে প্রশ্ন করছেন প্রথম ভয়াল করোনা কালের যেই আমাদের অভিজ্ঞতার কথা। সে কথা বলতে গেলে এখনো গা শিউরে ওঠে। যখন আমরা প্রথম থেকে শুনতে পেলাম যে করোনা ভাইরাস ইতালিতে পাওয়া গেছে, করোনা রোগের শনাক্ত করা গিয়েছে, তখন সকল লোক সরকারের ঘোষণার অপেক্ষায় ছিল না, সবাই ঘরমুখী হয়ে গিয়েছিল। রেস্টুরেন্ট, ব্যবসা প্রতিষ্ঠান, সকল কিছু সরকারের ঘোষণার অপেক্ষায় থাকে নাই, সকল কিছু বন্ধ করে দিয়ে সবাই সবার থেকেই মানে সৃষ্টিকর্তার কাছে একটাই সবার প্রত্যাশা ছিল যে আমরা কবে নাগাদ এই করোনা ভাইরাসকে বিপদ থেকে আমরা মুক্তি পাবো। সে আলোকে আমরা 3 মাস 2020-এ 3 মাস আমরা গৃহবন্দী, এক কথায় গৃহবন্দী বলা যায়, গৃহবন্দী ছিলাম লকডাউনের মধ্যে। এবং সেই ধাপ কাটিয়ে উঠতে না উঠতে আবার যখন একটু স্বাভাবিকতরে ফিরে আসলাম, তার 2-3 মাস পরে আবার সেকেন্ড লকডাউনে আমরা ধাবিত হই। সেকেন্ড লকডাউনে কিছুটা পুরোপুরি ঘরবন্দি না হলেও কিছুটা বন্দি, যেমন সকাল 10টা থেকে বিকাল 6টা পর্যন্ত বাইরে কাজ করা যাবে, এরপরে ঘরে ফিরতে হবে। এরপরে যদি কাউকে ঘরে পাওয়া যায় তাহলে সকলকে মানে জরিমানা গুনতে হবে। দ্বিতীয় ধাপ শেষ করে আমরা এখন আছি তৃতীয় ধাপে। বর্তমানে আমরা তৃতীয় ধাপে আছি। এই তৃতীয় ধাপে এখন আজকে থেকে সরকার যে আইন করেছে, সমগ্র ইতালিকে জোনা আরানসনে ঘোষণা করছে। এখন ইতালির কিছু কিছু এলাকায় জোনা রচ্ছ আছে। এই হলো
পরিস্থিতি। জি, তো আপনাদের ওখানকার বাংলাদেশি কমিউনিটির মধ্যে কেমন প্রভাব পড়েছে বা কমিউনিটি কি অবস্থায় আছে সবাই মিলে? জি আলহামদুলিল্লাহ, বর্তমান পরিস্থিতিতে একটু ভালো। বিশেষ করে আমি যেই সিটিতে আছি তরিনোতে, এখনো এই সিচুয়েশন, এই মুহূর্তে কোনো আক্রান্ত জি, নেই। তবে প্রথম ধাপে তরিনোতে প্রায় 30 জনের মতো বাঙালি কমিউনিটির বাংলাদেশি লোকজন আক্রান্ত হয়েছিল। তার মধ্যে মৃত্যুর ঘটনা ঘটেনি, আশঙ্কাজনক অবস্থা থেকেও আল্লাহ পাক পরিত্রাণ করছে। তরিনোতে কোনো লোকের মৃত্যু হয়নি করোনা আক্রান্ত হয়ে। আলহামদুলিল্লাহ। জি, অসংখ্য ধন্যবাদ। আসলে দর্শক আপনারাও শুনলেন যে জনাব বিপ্লব বললেন যে ইতালির তরিনোর সম্পর্কে। আসলে সত্যিকার অর্থে বাংলাদেশের যারা রয়েছেন তারা কিন্তু আসলে অনুভব করতে পারছেন না যে ইউরোপে কিংবা ইতালিতে কি ধরনের ভয়াবহ রূপ হয়েছিল। তখন কিন্তু অনেকেই আছে, অনেক অর্থ সম্পদ আছে, কিন্তু লকডাউনে থাকাকালীন সময় তাদের কিন্তু ঘরে বাজারটিও ছিল না, এমনও পরিস্থিতি আমরা দেখেছি। তখন কিন্তু কমিউনিটির বিভিন্ন স্তর থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে। সেই সম্পর্কে আমরা যদি শুনতে চাই বিপ্লব, আপনার কাছে যদি আমরা জানতে চাই যে সেই ভয়াল মহামারীর সময় কিন্তু আপনারা আপনাদের সংগঠনের পক্ষ থেকে এবং আপনার ব্যক্তিগত পক্ষ থেকেও কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বা পাশে দাঁড়িয়েছিলেন, বা আপনাদের পক্ষ থেকে একটা টিম ওয়ার্ক হয়েছিল, সেই বিষয়টা যদি একটু বলতেন যে সেই সময় কিন্তু অনেকেই ঘরের থেকে বের হওয়ার দুঃসাহসটি করেনি। তখনও কিন্তু অনেকে আসছিল যারা মানুষের মানবতার তরে এগিয়ে গিয়েছে এবং সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। সেই অভিজ্ঞতাটা যদি একটু শেয়ার করতেন। জি কাউসার সাহেব, করোনার প্রথম ধাপে যখন আমরা সবাই মানে ঘরবন্দি অবস্থায় ছিলাম, ঠিক তখনই আহ, যারা কর্মমুখী, আমরা তো প্রত্যেকেই কর্মের জন্য কর্মের তাগিদে প্রবাস জীবন যাপন করতেছি। তো সেই নিশ্চয়। সুবাদে যারা একেবারে করুণ অবস্থায় ছিল, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ইতালিতে কিছু অনুদান দিয়েছিল। বাংলাদেশ এম্বাসি মিলানের মাধ্যমে আমরা এখানে তারা যতটুকু পেরেছে, এবং পাশাপাশি আমরা স্থানীয়ভাবে যারা আছে, যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী আছে, প্রত্যেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এবং স্থানীয় আওয়ামী লীগ সভাপতি সোহরাব হোসেন এবং আমাদের একটা টিম ছিল, যে টিমটার নামই দেওয়া হয়েছিল করোনা, টিম করোনা। তো আমরা এই টিম করোনার মাধ্যমে বিভিন্ন তরিনো প্রভিন্সিতে মানুষের জি, খবর নিয়েছি যে কোথায় কতজন আক্রান্ত, কারো কোনো পরিস্থিতি খারাপ হলো কিনা, এবং অর্থনৈতিক ভাবে কাউকে সাহায্যের হাত বাড়িয়ে জি, দেওয়া যায় কিনা আমরা যথেষ্ট পরিমাণে জি, করতে চেষ্টা করেছি। যদিও এই সংখ্যাটা এই মুহূর্তে আমি কনফার্ম করে কিছু বলতে পারছি না। জি, জি, আমরা বুঝতে পেরেছি। আসলে তখন এমন একটি পরিস্থিতি হয়েছিল যে অনেকেই ছিল বিত্তশালী, আমাদের কাছে তথ্য আছে। আমিও আপনাদের বিষয়গুলো বুঝতে পেরেছি এবং কনসুলেট জেনারেলের সাথেও আমার প্রতিনিয়তই যোগাযোগ হয়েছিল যে কিভাবে বন্টন হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর আহ, প্রেরিত সেই সহায়তা। আমরা শুনছিলাম বিপ্লব আপনার থেকে। আমরা যদি আরেকটা প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাই যে বর্তমানে কিন্তু আমাদের প্রবাসীদের যারা রেমিটেন্স যোদ্ধা আছে তারা কিন্তু কর্মহীন হয়ে পড়ছে। অসংখ্য প্রবাসী রয়েছে যাদের কর্মস্থল থেকে চাকরিচ্যুত হচ্ছে এবং অসংখ্য প্রবাসী আছে যাদের ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসা চলছে না। এই অবস্থাটা চলছে, অনেকে ঘর ভাড়া দিতে পারছে না, অনেকে দেশে তার পরিবার পরিজন, মা বাবা ভাই বোনদের জন্য আহ, অর্থ প্রেরণ করতে পারছে না এবং সঙ্গত কারণেই কিন্তু আমাদের রেমিটেন্স প্রবাহটা একটু থমকে যাওয়ার একটা আশঙ্কায় আমরা আছি। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন এবং ওখানকার প্রবাসীরা আহ, কি অবস্থা আছে? তাদের কি এমন কোনো পরিস্থিতি হচ্ছে যে তারা আসলে মানবতার জীবনযাপনের দিকে যাচ্ছে কিনা, বা সবাই তো আর চাকরিচ্যুত হয়নি? কি পরিস্থিতি, এই বিষয়গুলো একটু যদি বলতেন। জি আলহামদুলিল্লাহ, তবে একটি কথা বলতে হয়, আল্লাহ পাক যখন যাকে যেভাবেই রাখে শুকরিয়া আদায় করা উচিত। তো জি, আমরা যারা প্রবাসী আছি, আহ, করোনা করোনা ভাইরাস আক্রান্তের পরে তরিনোতে বিশেষ করে আহ
তরিনতে শতকরা 60% লোক রেস্টুরেন্ট কর্মজীবী, যারা রেস্টুরেন্টে কাজ করি, এবং 30% লোক আপনার মিল ফ্যাক্টরিতে কাজ করে, 20% লোক অন্যান্য ব্যবসা করে। তো সেই সুবাদে আমরা যারা রেস্টুরেন্টের সাথে জড়িত আছি, রেস্টুরেন্ট শিল্পের সাথে, সেখানে যাদের ডকুমেন্টস আছে শতকরা 95 জন রেস্টুরেন্ট শিল্পের সাথে আমরা যারা জড়িত আছি, শতকরা 95 জন লোক বেকার, এক কথায়। এবং এই দেশের সরকারের যে ঘোষিত অর্থ, যেটাকে আমরা বলি কাজা ইন্টিগ্রেশনে বা অন্যান্য যেই সরকার ঘোষণা আছে, তাও আমার মনে হয় শতকরা 30% লোক পেয়েছে কিনা আমার ধারণা নেই। আমার মনে হয় এর উপরে হবে না, বরং আরো কম হবে। এবং এক কথায় এই করোনা ধাক্কার পরে এখনো করোনা ক্লিয়ার হয়নি, এখনো যদিও মানবেতর জীবনযাপন, যদি বলি যে মানবেতর জীবনযাপন করছি সেটাও ভুল হবে, আবার যদি বলি যে স্বাভাবিক জীবনযাপন করছে সেটাও ভুল হবে। মানে মোটামুটি ভাবে মানুষ কষ্টেই দিন যাপন করতেছে। পাশাপাশি আমাদের প্রবাসী যারা ব্যবসায়ী যারা আছেন, তাদের যারা রেস্টুরেন্ট দিয়েছেন, রেস্টুরেন্ট গুলোর পরিস্থিতিটা কি এটা বলার অবকাশ থাকে না। আমেরিকা, ইউরোপ এবং বাংলাদেশ, এটা আপনি অভিজ্ঞ লোক, আমার থেকে আরো ভালো জানবেন। টোটাল রেস্টুরেন্ট গুলোই বন্ধ। এবং যারা অন্যান্য শিল্পের সাথে আছে, যেমন মিল ফ্যাক্টরিতে যারা কাজ করতেছে, সেখানে তারাও বেশি একটা সুবিধাজনক অবস্থানে নেই। দেখা গেছে এক সপ্তাহ মানে শিফট সিস্টেম, তুমি এক সপ্তাহ কাজ করবে, আরেকজন এক সপ্তাহ করবে, মানে একটা না এক মাস কাউকে কাজে রাখতেছে না। মিল ফ্যাক্টরি গুলো একই অবস্থা। আর রেস্টুরেন্টের কথা আর কি বলবো, রেস্টুরেন্টের কথা তো বলাই যায় না, আমি নিজেই বেকার জীবনযাপন করতেছি। জি, এই হলো। আমি বুঝতে পেরেছি। এই বিষয় থেকেই আমি যদি একটু শেয়ার করি, সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে করোনার যখন প্রথম ধাপ শুরু হয়েছিল গত বছর ঠিক এই টাইমটায়, আজকের এই দিনটায় শুরু হয়েছিল, প্রায় 27-28 তারিখ থেকেই কিন্তু শুরুটা হয়েছিল ফেব্রুয়ারির। তো তারপর থেকেই কিন্তু লকডাউনটা আস্তে আস্তে শুরু হয়ে গেল। তো তখন কিন্তু আমরা দেখেছি রেমিটেন্স যোদ্ধারা কিন্তু এমন ভাবে রেমিটেন্স প্রেরণ করেছে যে বাংলাদেশের জিডিপি বেড়ে গিয়েছিল এবং সর্বোচ্চ কিন্তু রেমিটেন্স প্রবাহ জমা হয়েছিল বাংলাদেশে। তো এই যে অবস্থাটা ছিল, সেক্ষেত্রে আমরা অনেকেই ভেবেছি যে হয়তো রেমিটেন্স প্রবাহটা বেড়ে গেল, কিন্তু আসলে এটা কি মজুত করা, মনে হয় যে আমরা পরে বুঝতে পেরেছি যে মজুত করা প্রবাসীদের অর্থগুলো কিন্তু দেশে প্রেরণ করা হয়েছিল তাদের পরিবারের জন্য, কিন্তু যেটা এখন তারা সাফার করছে প্রবাসীরা। তো সঙ্গত কারণেই কিন্তু আমরা দেখছি আবার কিন্তু যে এখন প্রবাসীদের রেমিটেন্স কিন্তু প্রবাহ একটু থমকে যাচ্ছে আস্তে আস্তে ক্রমশই। এই বিষয়টি আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এই বিষয়ে আমি যদি মূল্যায়ন করি, সেটা হলো আপনি যে কথাটা বলছেন যে সঞ্চিত যে টাকা ছিল এই টাকাটা বাংলাদেশে প্রেরণ করে ফেলছে, রেমিটেন্সের একটা ভালো ঊর্ধ্বমুখী গতি ছিল। এবং পরবর্তীতে আপনি বলতেছেন যে এখন কিছুটা সাফার করছে। হ্যাঁ, আপনার কথার সাথে আমি একমত, সেটা 100% না, 60%, 40% আমি বলবো। কারণ আমরা যারা প্রবাসে জীবনযাপন করি, কারণ আপনিও একজন প্রবাসী, আপনিও ভালো অভিজ্ঞতা আছে, সেটা হলো যে আমি যদি 1 টাকা রুজি করি, আমার টেনশনটা আমাকে নিয়ে, আমার টেনশনটা হচ্ছে আমার ফ্যামিলিকে নিয়ে, আমার স্ত্রী, আমার বাচ্চা, আমার বাবা, আমার মা, আমার ভাই। তো সেখানে আমি যদি এখানে 1 টাকা আমি যদি ইনকাম করি, আমি কিন্তু 20 পয়সা নিজের জন্য রেখে দিয়ে বাকি 80 পয়সা কিন্তু বাংলাদেশে প্রেরণ করতেছি। তবে একটা যে কথাটা বলছেন যে হয়তো এটা থমকে যাবে না, আল্লাহর মেহেরবানিতে ইনশাল্লাহ এটা থামবে না। এটা কারণ সবার চিন্তা চেতনা একটাই, সবার নারীর টান, যেহেতু বাংলাদেশ মুখে, আমরা বাংলাদেশ থেকে এসেছি, আমরা কিন্তু আমার বাবা মাকে রেখে এসেছি। এরকম হাজার হাজার মানুষ, তাদের প্রত্যেকেরই কিন্তু একটাই চিন্তা, 100 টাকা রুজি করলে, ইনকাম করলে আপনার 80 টাকা দেশে পাঠিয়ে দেয়। কারণ শুধু করোনা শুধু ইতালিতে না,
করোনা বাংলাদেশেও আছে। তো ওখানে যেন কোনো সমস্যার সৃষ্টি না হয় সেই লক্ষ্যে মানুষ কাজ করে। জি আমি বলবো এটা যে ইনশাল্লাহ যে রেমিটেন্সের, যেমন আমি একটু যোগ করি, আপনি মনে কিছু নেবেন না। বিডি নিউজ 24.com গত 24 তারিখে আপনার একটা নিউজ করেছে, $44 বিলিয়ন ছাড়লো বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ। এবং প্রথম আলোতেও 24 তারিখে প্রথম আলোতেও এই একই নিউজ করেছে, বৈদেশিক মুদ্রার মজুদ এখন নতুন উচ্চতায়। জি এবং এখানে ভিতরে উল্লেখ করা আছে, এবং ভোরের পাতা কয়েকটা জাতীয় দৈনিকে প্রকাশ করেছে, ভিতরে উল্লেখ আছে যে বৈদেশিক মুদ্রা আমরা যারা রেমিটেন্স পাঠাচ্ছি সেখানে গত বছরের তুলনায় এই বছর বেশি। জি গত বছরের তুলনায় এটার কারণ সম্পর্কে আমরা একটু আগে বলে গেছি যে করোনার প্রথম ধাপে কিন্তু আমাদের একটা চিন্তা ছিল, ইন্টেনশন ছিল যে আমাদের অনেকের মজুদ করা যে টাকাগুলো ছিল সেটা কিন্তু আমরা ছেড়ে দিয়েছি সঙ্গত কারণেই, কিংবা অনেকেই ভাবছে যে একটু দেশে পাঠিয়ে রাখি, পরবর্তীতে যদি আবার ঝামেলা হয়ে যায়। সঙ্গত কারণেই দেখা গেছে ডবল রিডবল থ্রিডবল করে আমরা কিন্তু রেমিটেন্সটা পাঠিয়েছি। আর সঙ্গত কারণেই কিন্তু জিডিপি বেড়ে গিয়েছিল হু হু করে। সেই অর্থে বলবো যে এই যে আপনি বললেন যে আপনি বেকার আছেন এই মুহূর্তে, এবং আপনার মতো হাজার হাজার লাখ লাখ প্রবাসী আছে, আমার কাছে তথ্য আছে যারা মানবতার জীবনযাপন করছে, যাদের কাজ নেই, যাদের ব্যবসা বাণিজ্যের অবস্থা ঝিমিয়ে আছে, যারা অনেকেই আছে দোকানপাট লকডাউনের মতো করেই রেখেছে, তাদের কিন্তু বাসা ভাড়াটি দেওয়ার মতো সুযোগ নেই। আর নিজের বাসা ভাড়া না দেওয়ার প্রেক্ষিতে সে কিভাবে দেশে প্রেরণ করবে, এইটাও একটা প্রশ্ন। তো সেই ক্ষেত্রে বলবো যে আমরা প্রবাসীরা কিন্তু আসলেই একটি অন্যরকম জীবনযাপনে ধাবিত হচ্ছি, একটা ক্রাইসিসের মধ্যে কিন্তু চলে যাচ্ছি। সেই ক্ষেত্রে বলবো যে আপনার কাছে যে আমরা কি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের কোনো দাবি দেওয়া আছে কিনা বা থাকবে কিনা, যে প্রবাসী ব্যবসায়ীদের জন্য কিংবা প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের জন্য কি করতে পারে সরকার, যদি আমাদের একটু আলোচনায় আনা যায় হয়তো বা সরকার আমলে নিতে পারে এবং আমাদের প্রবাসীরা কিছুটা হলে ঘুরে দাঁড়াবে বলে আমি বিশ্বাস করি। সেই অর্থে বলবো যে আপনি এটা কিভাবে বলবেন? হ্যাঁ, এটা মাননীয় প্রধানমন্ত্রী তথা বাংলাদেশ সরকারের কাছে একটা আবেদন থাকতেই পারে, থাকাটা স্বাভাবিক। সেটা হলো আমরা যারা প্রবাসী জীবন যাপন করছি, শুধু আমরা বাঙালিরা না, অন্যান্য দেশের লোকজন ইটালিতে এসে ব্যবসা বাণিজ্য করতেছে। যখনই আমি দেখছি এখানে যারা চায়নারা যারা ব্যবসা করতেছে, জি এই করোনা পরিস্থিতিতে এই ধাক্কা কাটিয়ে উঠার জন্য আমার কয়েকজন বন্ধু বান্ধব আছে, ওরা ওদের দেশ থেকে ওদের সরকার ওদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, যেটা হলো ঋণের মাধ্যমে, সরকারি ঋণের মাধ্যমে, যে তুমি ওখানে বসে ব্যবসা করো। আমাদের দেশের সরকার যদি এরকম একটা দিক চিন্তা করে যে যারা ইতালিতে বসবাস করতেছে বা ইউরোপে বসবাস করতেছে, ব্যবসা প্রতিষ্ঠান লস খেয়ে গেছে, ব্যবসা একেবারেই করুণ অবস্থায় আছে, সেক্ষেত্রে যদি সরকার যদি একটা সাহায্যের হাত বাড়িয়ে দেয়, ঋণ যেটা বলে, এই দেশ থেকেও তো ঋণ নেয় বা আমরা ব্যাংক থেকে যেভাবে ঋণ নিয়ে থাকি, এইভাবে যদি একটা ঋণের যদি একটা আওতায় নিয়ে আসে ব্যবসায়ী বৃন্দ যারা আছে, তাদের জন্য একটা বিশাল উপকার হবে। জি, এবং তাহলে হয়তো বা ঘুরে দাঁড়াতে পারে তারা। এছাড়া আর কি কি পদ্ধতি অবলম্বন করা যায় যে এই এই সংকট মোকাবেলায় বা সংকট থেকে কাটিয়ে ওঠার জন্য কি কি আরো কোনো পরামর্শ আপনার আছে কিনা, যে এই বিষয়গুলো হলে আমরা ঘুরে দাঁড়াতে পারি? বিশেষ করে বললাম ব্যবসায়ীদের কথা, যে ব্যবসায়ীদেরকে যদি সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তাহলে বাংলাদেশ সরকার যদি এটা করে যে ইতালিতে যারা ব্যবসায়ী আছে তাদেরকে ঋণের মাধ্যমে, তাহলে তারা ঘুরে দাঁড়াতে পারবে। এখন ব্যবসায়ীরা দাঁড়াতে পারলে আমরা যারা আছি, আমরা যারা ব্যবসা করি না, কর্মজীবী আছি, আমরাও দাঁড়ায় যেতে পারবো। কারণ ব্যবসা প্রতিষ্ঠান, বাংলাদেশি কমিউনিটির ব্যবসা প্রতিষ্ঠানগুলো যদি খুলে ফেলে, অন্তত পক্ষে 10 জন, এক একটা প্রতিষ্ঠানে 5 জন 10 জন করে শ্রমিক সেখানে, আমাদের দেশি লোকজন সেখানে কাজ করতে পারে, তখন দেখা যাবে যে একজন দাঁড়াতে পারলে একজনের উপর ভর করে 10 জন দাঁড়িয়ে যেতে পারে, ঘুরে দাঁড়াতে পারে। জি, চমৎকার। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা
যারা দেখছেন অবশ্যই এই বিষয়টি নিয়ে ভাববেন এবং আপনারাও কিন্তু পরামর্শ দিতে পারেন আমাদের টাইমস 24 টিভির পেজে, কিন্তু আপনারা কমেন্টস করে প্রশ্ন রাখতে পারেন এবং মতামত ব্যক্ত করতে পারেন। আজকের এই আলোচনার অনুষ্ঠানে কিন্তু অংশ নিতে পারেন দর্শক। কেননা আমরা চাই প্রবাসীরা ভালো থাকুক, প্রবাসীরা সুস্থ থাকুক, প্রবাসীরা চাকরি বা কর্মসংস্থান নিয়ে থাকুক। তাহলেই প্রবাসীরা ভালো থাকলেই থাকবে তাদের পরিবার ভালো, এবং প্রবাসীর পরিবার ভালো থাকলেই বাংলাদেশ ভালো থাকবে, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন হবে। এই লক্ষ্যেই আমরা এই অনুষ্ঠানটি করে থাকি দর্শক। সেই লক্ষ্যে আপনারা কিন্তু আমাদেরকে কমেন্টস করে পরামর্শ দিতে পারেন দর্শক। আমরা কথা বলছিলাম, আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ইব্রাহিম শিকদার বিপ্লব, প্রচার সম্পাদক ইতালি আওয়ামী লীগ তরিনো শাখা। জি বিপ্লব, আপনার কাছে আরো কিছু বিষয় নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি। আমরা কথা বললাম রেমিটেন্স যোদ্ধাদের সংকট নিয়ে এবং রেমিটেন্স যোদ্ধাদের কিভাবে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে যাওয়া যায় সেই সব প্রসঙ্গ নিয়ে আমরা কথা বললাম। আমরা যদি আরেকটি বিষয় আপনার সাথে একটু শেয়ার করতে চাই, যে আমরা করোনার প্রথম ধাপে দেখেছি যে যখন বাংলাদেশে ইতালি প্রবাসী কিংবা অন্যান্য প্রবাসীরা যখন এসেছে, তাদেরকে কিন্তু বাংলাদেশে আসার পর থেকে নানান রকম জটিলতায় পড়তে হয়েছে, যে নানান রকম ভোগান্তিতে পড়তে হয়েছে এবং কি তাদেরকে অনেক অবহেলা, অবজ্ঞা, নেগলেক্ট করা হয়েছে। সেই ক্ষেত্রে বলবো আবার কিন্তু সেই রেমিটেন্স যোদ্ধারাই কিন্তু করোনার মহামারীর সময় কিন্তু নিজের অর্থ দিয়ে, নিজের স্বাবলম্বী দিয়ে, অর্থ দিয়ে, বৃত্ত দিয়ে কিন্তু তারা পাশে দাঁড়িয়েছে। বাংলাদেশে যেসব তাদের পরিবার পরিজনের আশেপাশে যত অসহায় দুস্থ মানুষ আছে তাদের পাশে কিন্তু দাঁড়িয়েছে। আমি নিজেও কিন্তু চেষ্টা করেছি উপহার সামগ্রী পৌঁছে দিতে। সেই ক্ষেত্রে আপনি এটা কিভাবে মূল্যায়ন করবেন, বা যখন এরকম দ্বিধাদ্বন্দ্ব কিংবা প্রবাসী স্বদেশী একটা বিভেদ সৃষ্টির মধ্যে চিন্তা করা হয়, এই বিষয়গুলো কতটুকু দুঃখ লাগে কিংবা কেমন লাগে আপনার কাছে? এটি কতটুকু যৌক্তিক কিংবা বেদনার, যদি একটু সমন্বয় করতেন। বিষয়টা হচ্ছে কি, আল্লাহ পাক তাকেই দুঃখ বেশি দেন যার ধৈর্য ধারণের ক্ষমতাটা আল্লাহ পাক বেশি দেন। এখন আমরা যারা প্রবাসী যারা আছি, আমাদেরকে অনেক তুচ্ছ তাচ্ছিল্যই করা হয়, যেটা কল্পনায় করা যায় না, যেটা কল্পনায় আনলেও খুব কষ্ট। কিন্তু আবার যখনই টেলিফোন করে, বাংলাদেশে টেলিফোন করে বলি যে মা কেমন আছেন, তখন মা যদি বলে যে হ্যাঁ বাবা ভালো আছি, সমস্ত দুঃখই কিন্তু ম্লান হয়ে যায়। করোনা ভাইরাস চলাকালীন সময়ে যারা যেই ঘটনাটা ঘটেছে, আমি আমার দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে সেক্ষেত্রে শুধু বাংলাদেশে যারা এই ঘটনাটা রটিয়েছে বা আমাদেরকে ধিক্কার দিছে তাদের ভুল না, আমাদেরও কিছু ভুল আছে, আমাদেরও ভুল বলবো আমি। কারণ হচ্ছে যে আমাকে একটা জিনিস ভাবতে হবে, আমি যদি এই মুহূর্তে এই পজিশনে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে আমি এবার বাংলাদেশে যাই, সেক্ষেত্রে আমি কাদের কাছে যাচ্ছি? আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার স্ত্রী, আমার সন্তান, এদের কাছে যদি যাই তখন তারাও তো আক্রান্ত হবে। রাইট, টোটাল ফ্যামিলিটা আক্রান্ত হয়ে গেল। আমি আবেগের বসে না গিয়ে আমি এখানেই অবস্থান করি। আমি সুস্থ যখন, আল্লাহ পাক যখন আমাকে সুস্থ করবে তখন আমি বাংলাদেশে যাব। এই গেল একটা দিক। দ্বিতীয় দিক, যারাই যাচ্ছে হয়তো আবেগের কারণে চলে যাচ্ছে, কিন্তু বাংলাদেশ থেকে যারা এটাকে নেগলিজেন্সি করতেছে বা খারাপ দৃষ্টিতে দেখতেছে, এটা খুবই কষ্টদায়ক। ভুল তাদেরও বোঝার দরকার, তাদেরও বোঝা উচিত যে ও তো 10 বছর পরে বা ও 5 বছর পরে বাংলার বাবা মা ছেড়ে এতদিন অর্থনৈতিক কারণে বাংলাদেশ থেকে চলে গেছে, এখনো চলে আসছে ভয়ে আতঙ্কিত হয়ে হোক বা যেইভাবে। কিন্তু অনেকে আতঙ্কিত হয়ে এসছে, অনেকে কিন্তু স্বাভাবিক ভাবেই, যেমন 2 বছর 1 বছর পর কিন্তু আমরা এমনিতেই দেশে আসি। সেই ক্ষেত্রে অনেকে ছুটি কাটাতেও কিন্তু ওই সময়টাই কিন্তু তাদের ছুটি কাটানোর সময়। তাদের ভিতরে যারা স্বাভাবিকভাবে গেছে তাদের ভিতরে চিন্তা ছিল একটাই, যে ইতালিতে করোনা আক্রান্ত হয়েছে, আমি বাংলাদেশে গেলে মনে হয় সুস্থ থাকবো। এই চিন্তা থেকে আজকে প্রবাসীদের নিয়ে এত অবজ্ঞা, এত অবহেলা, এত মন্তব্য। জি, আমরা বুঝতে পেরেছি বিপ্লব। আরেকটা বিষয় যদি বলি, যে যখন এই প্রবাসীরাই আবার কিন্তু ফিরে যাওয়ার সময় করোনা সার্টিফিকেট নিল, সেই সার্টিফিকেট কিন্তু
সাহেদের মতো লোকেরা ভুয়া সার্টিফিকেট দিয়ে দিল এবং ইটালিতে গিয়ে কিন্তু ইটালির আবার এটা ধরা পড়লো। অথরিটির কাছে আমরা কিন্তু একটা মারাত্মক রকম ক্ষতিগ্রস্ত হলাম। সেই বিষয়টা আপনি কিভাবে মত পোষণ করবেন বা আপনার কষ্টটা কিভাবে আপনি শেয়ার করবেন? কষ্টের কথা কি বলবো, সেটা হলো আমাদের দেশের যারা এই কাজগুলো করছে তাদেরকে তো শাস্তি পেতেই হচ্ছে, কিন্তু তারা ধ্বংস করে দিয়ে গেছে আমাদের দেশের মান সম্মানটাকে। রাইট। বাংলাদেশ সরকার করোনা পজিটিভ নেগেটিভ সার্টিফিকেট দিচ্ছে, ইতালিতে এসে করোনা পজিটিভ হচ্ছে। এটা বাংলাদেশ সরকারকে তারা ধ্বংস করে দেয়নি, টোটাল জাতিটাকে তারা ধ্বংস করে দিয়েছে। এদের এই ধরনের লোকদেরকে শুধু বাংলাদেশ সরকার তো আইনের আওতায় আনছে। আমি আমার ব্যক্তিগত অপিনিয়ন যেটাতে তাদেরকে সাথে সাথে ক্রস ফায়ার দিয়ে দেওয়া উচিত ছিল, কারণ আমি আমাকে নিয়ে খেলতে পারি, আমি আমার জন্য আমার স্বার্থের জন্য আমি আপনার লাইফকে আমি ধ্বংস করতে পারি, এই অধিকার আমাকে সৃষ্টিকর্তা দেয় নাই বা বাংলাদেশ সরকার দেয় নাই। আমি মনে করি যে আমার বেঁচে থাকার, আমার জন্য যদি কারো কোনো ক্ষতি হয় সেক্ষেত্রে আমার জীবিত থাকাটা সমীচীন না। এক। দুই নাম্বার হলো কি বলবো, আমি এখন লাইভে আছি, একটা প্রোগ্রামে আছি, কিছু কিছু বাংলাদেশি আমাদের দেশটাকে যেভাবে বিকৃত করছে, এই করোনাকালীন সময়ের মধ্যে সার্টিফিকেট জালিয়াতি করছে, সেটা তো আছেই। পাশাপাশি সর্বশেষ যেটা নতুন খবর, আমি একটু বেশি করে বলে ফেলছি যদি এই প্রশ্নটা আপনি আমাকে করেননি। ইতালি বিমানবন্দর, রোমের একটি বিমানবন্দরে ইয়াবা সহ 2 জন লোককে গ্রেপ্তার করছে ইতালি গভর্নমেন্ট। এখন আমার প্রশ্নটা হলো, শুধু আমার প্রশ্ন না, সমগ্র বাঙালি জাতির প্রশ্ন, যে বাংলাদেশ এয়ারপোর্টের মেশিন কি করছে, অফিসাররা কি করছে, ওখানের মেশিনে কেন, স্ক্যানিং মেশিনে কেন ধরা পড়লো না, ইতালিয়ার স্ক্যানিং মেশিনে কেন ধরা পড়লো? আমি এটা আমার মাথায় ঢোকে না যে একজন সরকার প্রধান, আমি তো মনে করি যে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। হাজার হাজার মুক্তিযোদ্ধা, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা সেখানে অংশগ্রহণ করছে। এখন আমি আমার দৃষ্টিকোণ থেকে আমি দেখতেছি যে মাননীয় প্রধানমন্ত্রী একা দেশের জন্য যুদ্ধ করতেছেন। এটা কি করে সম্ভব? তিনি অঘোষিত যুদ্ধ করতেছেন। আমি জানি না যে আল্লাহ পাক আমাদেরকে এই যুদ্ধটা কতদিন চালিয়ে যেতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী কি করে, মাননীয় প্রধানমন্ত্রী জীবিত থাকতে এই অবস্থা, উনি মারা গেলে দেশটার পরিস্থিতি কি হবে, আমি এটা আমার বোধগম্য না। যে বাংলাদেশে বিমানবন্দর, আন্তর্জাতিক বিমানবন্দরের মতো একটা জায়গায় ইয়াবা নিয়ে ঢুকতেছে, সেখানে স্ক্যানিং মেশিন কাজ করতেছে না, অথচ ইতালিতে এসে ধরা খেলো। তাও 1-2 টাকা না, 2-4-50,000 টাকা না, 14 লক্ষ ইউরো তারা নিয়ে আসছে। আমি বোধগম্য, পরিতাপের বিষয়, দুঃখের বিষয় এবং অত্যন্ত মর্মাহত আমরা এই বিষয়ে এই সংবাদটি আপনার মাধ্যমে শুনে। আসলে এটাই আমাদের শুধু জাতিগত প্রশ্নে ভাবমূর্তি হয়নি, ভাবমূর্তি হয়েছে আমাদের গোটা প্রবাসীদের। কেননা ইটালিতে কিন্তু আমরা যখন প্রবেশ করি ওখানে কিন্তু স্ক্যানিং অত একটা জোরালো হয় না, আমাদের লাগেজ কিন্তু সেভাবে কিন্তু ওরা দেখে না। কিন্তু এখন থেকে কিন্তু আরো শক্তভাবে আমাদেরকে যাচাই বাছাই করে এন্ট্রি দেওয়া হবে বলে আমাদের মনে হয়। সেক্ষেত্রে আমরা অত্যন্ত ঝামেলার মধ্যে একটা বিষয়ে জড়িয়ে গেলাম। আমরা মনে করি এই ধরনের কার্যক্রম থেকে আমাদের যারা বাংলাদেশি রয়েছে তারা অবশ্যই বিরত থাকবে, এমনটি আশাবাদ আমাদের রইল। আমরা চাই বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে শক্ত হাতে এই ধরনের দুর্নীতিবাজ, এই ধরনের অসাধু মানুষদের, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে যেভাবে বাংলাদেশের পুলিশ এবং প্রশাসন সোচ্চার রয়েছে, আরো এগিয়ে আরো বাড়িয়ে দিবে তাদের এই কার্যক্রম, যাতে করে এই ধরনের দুঃসাহস আর আগামীতে আর কেউ না করতে সাহস পায়। সেই রকমটি আমাদের প্রস্তাবনা রইল এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। দর্শক, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। ইব্রাহিম শিকদার বিপ্লবের কাছে আমরা জানতে চাইবো যে আমাদের আজকের ইউরোপ টাইমসের দর্শকদের জন্য আপনার কি বলার আছে, জনাব ইব্রাহিম শিকদার বিপ্লব?
ইউরোপ টাইমস দর্শকদের জন্য বলার একটাই আমার অনুরোধ থাকবে সকল দর্শকের কাছে, আমরা যেই কথাগুলোই এখন বললাম, আলোচনা সমালোচনা যাই কিছু করলাম, এই কথাগুলো আমরা যাতে সবাই সবার স্থান থেকে এক একজন এক একটা সৈনিক, আমি মনে করি আমরা বাঙালিরা রেমিটেন্স যোদ্ধা যারা আছি, আমরা কোনো ক্ষেত্রে কোনো দিক দিয়ে কেউ কারো চাইতে কম না, প্রত্যেকের জায়গা থেকে এক একটা স্তম্ভ। তো আমরা মনে করি যে যেগুলো আমাদের করণীয় না সেগুলো থেকে আমরা বিরত থাকব, যেগুলো আমাদের করণীয় আইন, এই দেশের আইন, বাংলাদেশের আইন, সকল দেশের আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল থাকবো, এটাই আমার অনুরোধ। ইউরোপ টাইমস তথা আপনার মাধ্যমে আমি বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করব, বিশেষ করে বাংলাদেশ এয়ারপোর্ট এবং বাংলাদেশ স্বাস্থ্য খাত, এই দুইটার দিকের প্রতি শক্ত দৃঢ় নজর দেওয়ার জন্য বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার এতটুকুই আবেদন, এর বেশি কিছু। অসংখ্য ধন্যবাদ জনাব বিপ্লব, আপনাকে আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আপনারা শুনছিলেন, আমাদের সাথে আজকে অতিথি হিসাবে যুক্ত ছিলেন জনাব ইব্রাহিম শিকদার বিপ্লব, প্রচার সম্পাদক, ইতালি আওয়ামী লীগ তোরিনো শাখা। আমরা শুনলাম আজকের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করেছি প্রবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে, এবং প্রবাসে যারা বিভিন্ন অকারেন্স করার চেষ্টা করছে তাদের ব্যাপারেও সোচ্চার হওয়ার জন্য আমরা অনুরোধ করছি বাংলাদেশ সরকারের বিভিন্ন দপ্তরকে, যারা এই সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীতে যারা রয়েছেন তাদেরকে, যাতে করে কেউ এভাবে একজন দুইজন ব্যক্তির জন্য কিন্তু গোটা দেশ হেয় প্রতিপন্ন না হয়, গোটা প্রবাসী যেন হেয় প্রতিপন্ন না হয়, সেই দিকে আমরাও সোচ্চার থাকবো, এমনটি আশা রেখে আজকে অনুষ্ঠান শেষ করছি। দর্শক, আগামী পর্ব দেখবার আমন্ত্রণ রেখে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আপনারা যে দেশে আছেন সেই দেশের স্বাস্থ্যবিধি মেনে চলবেন এবং অবশ্যই ঘরের বাইরে গেলে মাস্ক পরবেন এবং সুযোগ থাকলে অবশ্যই টিকা গ্রহণ করবেন, এমনটি আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দাম দিয়ে কিনেছি বাংলা, কারোর দানে পাওয়া নয়। দাম দিয়ে কিনেছি বাংলা।